কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের দাবিতে রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন সফলতা পায় দারুণভাবে। জুলাই বিপ্লব নামে পরিচিত এ আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত ভূমিকা নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 17 তারিখ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করা হয়, আমাদেরকে সন্ধ্যা 6টার মধ্যে পূর্বের কোনো নোটিশ ছাড়া যখন হঠাৎ করে চলে যেতে বলা হয়, আমরা বাধ্য হয়ে যখন ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন আমাদের শুধু একটা জিনিস মনে হচ্ছিল, এই যে কোটা সংস্কার আন্দোলনের জন্য আমাদের এত ত্যাগ, এটা মনে হয় আজকে এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। তারপরের দিন ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা যেভাবে ফাইট ব্যাক করেছে, যেভাবে তাদের যে ভাই বোনেরা আহত নিহত হয়েছে সেটিকে সামনে রেখে ইতিহাসের অন্যতম সেরা একটি ফাইট ব্যাক দেখিয়েছে, সেটার জন্য আমরা পুরো বাংলাদেশ সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের তীব্রতা বাড়লে তা দমনে কঠোর হয় সরকার, চড়াও হয় পুলিশ। এছাড়াও নামানো হয় বিজিবি, র্যাব, সেনাবাহিনী সহ সকল ফোর্স। এক পর্যায়ে আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। একটা সময় মনে হয় অন্য সব আন্দোলনের মতো এই আন্দোলনও স্তিমিত হয়ে যাবে। ঠিক সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে সড়কে, বজ্রকণ্ঠে কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা জানায়। দিনরাত সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকে গতিশীল রাখে। পাবলিক ভার্সিটি যখন একটা আন্দোলন করছিল, তখন আমাদের সবাই পাবলিক ভার্সিটি প্রাইভেট ভার্সিটি এটা ভাগ করে ফেলছে। সত্যি হিসাবে বলতে গেলে পাবলিক ভার্সিটি আন্দোলন শুরু করলেও যদি আপনি বলতে পারেন যে পাবলিক ভার্সিটি যদি সাপোজ হৃৎপিণ্ড হয় আর প্রাইভেট ভার্সিটি সেটা হচ্ছে মেরুদণ্ড। এটা যখন ব্যাকে অ্যাটাক করছিল তখন আমি নতুন বাজার পার হয়েছি আস্তে আস্তে, অ্যান্ড পিছন দিয়ে কুড়িলের কিছু ছাত্রলীগ বাহিনী ওরা আসছে, আমাদের হামলা করছে, আর সামনের দিকে ওদেরকে হামলা করছে পুলিশ। তো আমরা মধ্যে দিয়ে পড়ে গেছি। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বাড্ডার মানুষরা অনেক হেল্প করছে, সাধারণ মানুষরা এলু পাথারি গুলি করতেছে। আর আমার কাছে কেন জানে মনে হচ্ছে এক একটা গুলি করতেছে, কেন জানে আপনার পেট থেকে ধরে উপর পর্যন্ত সবাই টার্গেট করে মনে গুলি, যেই গুলি খেতেছে বুকে, মাথায়, কপালে, চোখে, কানে। তো তারপর আমরা দৌড়ায় যে পুলিশ বাহিনীকে আমরা প্রতিরক্ষা যে ব্যাপারটা, এটা একসাথে দৌড়ায় কানাডিয়ান ভার্সিটি ঢুকেছিলাম। তো উপরে নিয়ে গেছি, পরে যে তারা একের পর এক হেলিকপ্টার দিয়ে উঠতেছিল, তারা ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে। মাফ চাওয়ার পরে আমরা ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার নিচে নামছি, নিচে নামলে আমাদের আর এই যে ছাত্রলীগরা বের হইতে দিতেছে না। পরে অনেক কষ্ট করে একজন আলাদা আলাদা করে সন্ধ্যার পরে এই জিনিসটা বের হয়েছে। আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম। এবার এমন ধারণা পাল্টে দিয়েছে তারা। যখন মনে হলো যে আর বসে থাকা যায় না, তখন বন্ধুদের সাথে যোগাযোগ করার পর একটাই রেসপন্স আসছে যে কাল কখন বের হবো, কাল কখন একসাথে হব, যা হবে তারপর দেখা যাবে, এটা নিয়ে এখন চিন্তা করার সময় নেই। কিন্তু কাল বের হতে হবে, কথা বলতে হবে, প্রতিবাদ করতে হলে প্রতিবাদ করতে হবে, সামনে যা আসবে তাকে মোকাবেলা করতে হবে। এটাই ছিল, আর কিছুই ছিল না। কারণ যা হচ্ছিল তা হতে দেওয়া ছিল না, এবং আমরা হতে দিতামও না, এবং ভবিষ্যতে যদি কখনো হয় হতে দিবও না যতক্ষণ বেঁচে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের অত্যাচার হচ্ছে, গুলিতে অনেকে মারা গিয়েছে, তখন আমার গায়ে লেগেছে যে এরা তো আর কেউ নয়, এরা সাধারণ স্টুডেন্ট, দে আর লাইক মি। আমি যদি এখন প্রতিবাদ না করি, আমি কাপুরুষ হয়ে আজীবন বেঁচে থাকতে পারবো না। আমার কাছে তখনকার মনে হয়েছিল যে আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা আমি জানি না। তখন আমার কাছে খুব আতঙ্কিত মনে হয়েছিল যে চারপাশে এত গোলাগুলি, এত লাশ আসতেছে। আমি দেখে মানে আমার নিজের আমি অনেক ভয় পেয়েছি, ঘাবড়াই গেছি। 1971 সালে যুদ্ধ আমরা দেখি নাই, বাট এই যে 24-এর যেই 4ই আগস্টে যে ঘটনা ছিল রাত্রিটা, ওইটা আসলে আমি কারোকে বইলা বর্ণনা করে বুঝতে পারব না, এত ভয়াবহ ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তাদেরকে প্রবলভাবে ব্যথিত করেছে। তাই ঘরে বসে থাকেননি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কারফিউ ভেঙে দুঃসাহসিকভাবে চালিয়ে গেছেন আন্দোলন। তারা রাজপথে নেমেছেন, গুলি খেয়েছেন, আহত হয়েছেন, কিন্তু একবারও পিছপা হননি। আন্দোলনের শুরু থেকে আমি ছিলাম। আমার যে গুলিবিদ্ধ, এটা ওই 4 তারিখ বাইপেলে গিয়ে দেখি ছাত্র জনতা, সাধারণ জনতা যারা ছিল সবাই আগের থেকে এখানে বাইপেল অবস্থান করতেছিল। আশুলিয়া থানার সামনে থেকে ফায়ার হচ্ছে। 40 জনের মতো সাহসী লোক ছিল এখানে, স্টুডেন্টও ছিল, জনতাও ছিল। কিছুক্ষণ পর দেখি যে ঠাস ঠাস
কয়েকজন পড়ে গেল, ওরা ওপেন ফায়ার শুরু করে দিচ্ছে। তো আমি বলি যে তাহলে পুলিশ ফায়ার করলে পুলিশের উপর তো আমাদের চড়া হতে হবে। কিন্তু আমাদের ঢিলের পরিপ্রেক্ষিতে ওরা নিক্ষেপ করতেছিল আমাদের বুলেট, তো একে একে অনেকেই গুলিবিদ্ধ হয়। আমার গুলি করে মূলত ছাদ থেকে, তো ছাদ থেকে গুলি করে আমার একটা গুলি পেটে লেগে এখান থেকে বের হয়ে যায়, আর আরেকটা গুলি লাগে পায়ে। এখানে গুলি লাগার পর আমি স্বাভাবিক, আমি যখন এভাবে ক্রল করে চলে আসতেছিলাম, কিন্তু ওরা আমাকে শুরু থেকে টার্গেট করে রাখছিল। আমি ক্রল করে যখন এমনি করে ব্যাক করতেছিলাম, তো ওরা আমার পিছে লাগাতার ফায়ার করতেছিল। আমি সামনে যাইতেছি, আমার পিছে খালি ফায়ার করতেছে। কিছু দূর আগে যাওয়ার পর, ওদের রেঞ্জে বাইরে যাওয়ার পর পরে দেখি যে আমার শরীরে এতগুলো গুলি লাগলো। এই যে আমি যে গুলিবিদ্ধ হই না, আমার সাথে যে বন্ধু ছিল শিয়া, ভয় পাইতেছিল প্রথমে সামনে যাওয়ার জন্য। তো আমার মাথার থেকে হেলমেট খুলে আমি আমার দিয়ে দিই, আর ওর মাথার ক্যাপটা আমি নিয়ে আনি। তো এই মনের জোরটা মেবি আসে হলো শুরু থেকে যখন দেখি আবু সাইদ। আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ প্রশাসন। আহতদের সুচিকিৎসার জন্য গঠন করেছে মেডিকেল টিম। যখন ছাত্ররা রাজপথে নেমে গেছে, তারা বিভিন্ন জায়গায় গুলি খাচ্ছে, তারা ইনজুর্ড হয়ে যাচ্ছে, হাসপাতালে পড়ে আছে, কেউ গ্যাস খাচ্ছে, হ্যাঁ বিভিন্ন, তখন তো আমরা যেহেতু আমাদের ছাত্রছাত্রীদের আন্দোলন, তখন তো আমরা বসে থাকতে পারি না। তখন আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা ছুটে গেছি। যেভাবে তাদেরকে বিভিন্নভাবে জরুরি হাসপাতালে নিয়ে যাওয়া, তাদের অ্যাম্বুলেন্স দেওয়া, তাদের জরুরি চিকিৎসা সেবা দেওয়া, যখন যেটা প্রয়োজন হয়েছে আমাদের কর্তৃপক্ষ এই নির্দেশ দিয়েছিল এবং ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করেছিল, যার মাধ্যমে আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি। এরপরেও যারা যেভাবে বিভিন্নভাবে আমাদেরকে আইনি সহায়তা চেয়েছিল, যারা অনেক ছাত্রছাত্রী ছিল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে আমরা তাদের মা বাবার সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। 18 তারিখে আমি যমুনার সামনে আমাদের ছাত্রছাত্রীরা যখন ছিল, তখন আমি গিয়েছিলাম। তখন আমার একটা ছাত্র তখনই ফোন দেয় যে ব্র্যাকের সামনে প্রচণ্ড গোলাগুলি হয়েছে, ওরা ব্র্যাকের সামনে প্রোটেস্ট করতে গিয়েছিল এবং তারা আটকা পড়েছে। আমাদের প্রায় 300 জন ছাত্রী সব আটকা পড়ে গেছিল। তখন আমরা ওই সময় প্রায় 9 জন ফ্যাকাল্টি মেম্বার্স ছিলাম। আমরা তখন হেঁটে এই যমুনা ফিউচার পার্ক থেকে ব্র্যাকে যাই এবং ব্র্যাকের সামনে কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে আমাদের ছাত্রছাত্রীদের বের করে নিয়ে আসি। আর আরেকটা গ্রুপ অফ ফ্যাকাল্টিস, তারা সবগুলো যে মেডিকেল সেন্টার রয়েছে আশেপাশের খোঁজ করেছে যে ছেলেমেয়েরা আহত হয়েছে কিনা, ছেলেমেয়েরা কেউ সমস্যায় আছে কিনা। একজন ফ্যাকাল্টি, আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি 15 তলা পর্যন্ত গিয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটির, প্রত্যেকটা রুম সার্চ করেছে যে আমাদের ভার্সিটির কোনো ছেলেমেয়ে কোনোভাবে হতাহত হয়ে পড়ে আছে কিনা এটা জানার জন্য। আর আমরা এই ফাঁকে প্রায় 300 জন ছাত্রছাত্রীকে নিয়ে সেফলি যমুনা ফিউচার পার্কের সামনে নিয়ে এসেছি এবং তারা যাতে বাসায় ঠিক মতো যায় আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করেছি। আমাদের ভার্সিটি যখন থেকে আমাদের স্টুডেন্টরা আন্দোলনে যাওয়া শুরু করলো, তখন থেকে আমাদের ভার্সিটি অথরিটি একটা ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করে। 4 তারিখ দিন গিয়ে রাত্রে আমি রাত 2টার দিকে ফোন পাই, ঢাকা মেডিকেল একটা পেশেন্ট ভর্তি আছে, সে গুলিবিদ্ধ হয়েছে। তখন আমি বের হবো কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম। আমার ওয়াইফ বললো তাহলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাই। তো আমরা দুজনেই রাত্রে 2টা দিকে বের হলাম। বের হয়ে তারপর পেশেন্টের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে পরে একদম ফ্লোরিং করে রাখা। পরে আমরা ভার্সিটি অথরিটিকে জানাই যে এই অবস্থা। পরে রেজিস্টার কোনো একটা নাম ব্যবস্থা করে ডিরেক্টরের নাম্বার ম্যানেজ করে ওনাকে ফোন দেয়। ওনাকে ফোন দেওয়ার পর উনি কিছু একটা ব্যবস্থা নেন। ওরা সিটি স্ক্যান দিল আর কিছু টেস্ট দিল, ওটা করানোর পর আমরা ওটিটা দিতে পারি। যখন সারা রাত আমরা অপেক্ষা করতে করতে যখন রাত 6টা বাজে, তখন বলে যে আপনার ব্লাড ম্যানেজ করেন, আমরা কালকে সকালে 9টা বা 10টার দিকে আমরা ওটি করব। 9টা পর্যন্ত ব্লাডের জন্য ব্যবস্থা করি। কোনো স্টুডেন্ট আসতে পারতেছিল না, কারণ প্রত্যেকটা জায়গায় গোলাগুলি হচ্ছিল। যাই হোক, কোনো মতো আমরা 2জন স্টুডেন্ট আমাদের কাছে আসার পর ওদের ব্লাড ম্যানেজ করি। আমরা অপারেশনের টেবিলে নিয়ে সকাল 9টার দিকে নেওয়ার পর আলহামদুলিল্লাহ 4 ঘন্টা অপারেশন হয়, সাকসেসফুলি হয়। আমি আমার গলার আইডিটা ঝুলে রাত্রি করে আমি চলে আসি ঢাকায়। আমি জানি আমার রাস্তাঘাটে যারা আছে তারা আমার স্টুডেন্টই আছে, আমার পরিচয় ইস্যু করলে তারা আমাকে আটকাবে না। হ্যাঁ, এভাবে আমি এই সাহসটা নিয়ে আমি ঢাকা পর্যন্ত আসি। এখানে আসার পরে কিন্তু ফার্স্টে ওনারা খারাপ ব্যবহার করছে। ওনাদেরই সাথে ওনারা এই পর্যন্ত যা দেখছে যে পেশেন্টটা আসলে ভিতর থেকে নিয়ে গিয়ে মেরে ফেলে। পৌঁছানোর পরে অনেকক্ষণ পরে থাকে, ধরে না। পরে আমি একজনকে বলি, আমার পরিচয় সহ বলার পরে দেরি করে না, ধরে। তারপরে তাকে এক্সরে দেয়। তখন উনি একটা প্রেসক্রিপশন দিয়েছে লামসাম, যে এটা বাড়িতে নিয়ে যান, বাড়িতে আপনার ছেলে সেফ। ওই যে গুলিগুলি ভিতরে আছে এগুলো বের করবেন না,
ওটি করবেন না, না গুলি বের করা এখন সম্ভব না, আপনারা বাড়িতে নিয়ে আসেন, ওষুধগুলি খাইলে ঠিক হয়ে যাবে, পরে এগুলো বের করা যাবে, এই কথা বলছি। তারপরে আমি ফ্রেন্ডরা আছে তাদেরকে জানাই, ফোন দেই, তারা আবার স্যারদের ফোন দেয়। 1 ঘন্টার ভিতরে স্যার রশিদ স্যার চলে আসে, তার স্যারের ওয়াইফকে নিয়ে চলে আসলে তারপরে আমার ছেলের যত্ন দেখে, যত পরীক্ষা নিরীক্ষা একের পর এক চলতেছে, স্যাররাই তারপরে সব করছে। এই স্যাররা না থাকলে আমার ছেলে আজকে এই পর্যন্ত আমি আশা করতে পারতাম না। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ছাত্র জনতার। এই সময় বহু বন্ধু সহপাঠী গুলিবিদ্ধ হয়, চিরতরে হারিয়ে যায় অনেকে। সব শোককে শক্তিতে পরিণত করে সবার সাথে হাতে হাত মিলিয়ে এখন দেশ গড়ার কাজে মনোযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। তাওহিদ মাহমুদ, যুগান্তর, ঢাকা।